জামাত ইসলামী কোন পর্যায় থেকে কতটা উচ্চতায় পৌঁছে গেছে আজকে দেখাবো। আমিরে জামাতের অসাধারণ দৃশ্য, এই দৃশ্যগুলো চোখ জোড়ানো, এই দৃশ্যগুলো শুকরিয়ার, এই দৃশ্যগুলো অনুপ্রেরণামূলক। অনেক নাটক হয়েছে। আমি মোদ্দা কথা আপনাদের বলে দেই, মোদী সরকার ইউনূস সরকারের সঙ্গে দর কষাকষি করছে। এই কাজ করলে আমরা হাসিনাকে এবং তার সহযোগী যারা ভারতে যারা এখন ভারতের আশ্রয়ে যারা আছে, আওয়ামী লীগের মন্ত্রী নেতৃবৃন্দ কয়েক শত, তাদেরকে তারা ফেরত পাঠাবে বিচারের জন্য। হাসিনার ফাঁসি হয়েছে, এটা নিয়ে তাদের কোনো বাংলাদেশ অভ্যন্তরীণ ব্যাপার, তারা কোনো মন্তব্য করছে না। বাংলাদেশের সামনে অত্যন্ত ভয়াবহ আরেকটি বিপর্যয় খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঘটে যেতে পারে আরেকটি ভয়াবহতম ভূমিকম্প। আজকে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, এরকম আরো অনেক ব্যক্তিকে, সেলিব্রিটিকে জামাত ইসলামী যেন নমিনেশন দেয় সে আহ্বান জানাচ্ছে। এখন হিসাব করেন যে পুরাতন ঢাকায় কি হতে পারে। আমাদের এমন পরিস্থিতি হবে যে আমরা এই এলাকাটাকে পরিত্যক্ত ঘোষণা করবো, কোনো রেস্কিউ অপারেশনই চালাবো না, এমনও ঘটনা ঘটতে পারে। আরো বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। রিক্টার স্কেলে যার মাত্রা হতে পারে 9 পর্যন্ত। উস্তাদের মায়ের শেষ রাইতে না ভূমিকম্প কিনা, কিন্তু আমরা কি সক্ষম এগুলা বের করার জন্য? এজন্য আমাদের পার্টনারশিপ দরকার, অ্যালায়েন্স দরকার তুরস্কের সাথে, ইউএস এর সাথে, এবং এই ধরনের দেশ যারা এগুলা তারা নির্ণয় করতে পারে। মনে রাখবেন, আমি উড়িয়ে দিচ্ছি না কোনো জিনিসই। ভূগর্ভস্থ আপনার যে কোন ধরনের পারমাণবিক টেস্টিং ভারত ঘটাতে পারে, সেটা বাংলাদেশে এসে পড়তে পারে, বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি, আই ডু নট রুল আউট দিস কাইন্ড অফ পসিবিলিটি। প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, যারা বাংলাদেশের মানুষ আছেন, এটা বুঝবেন, এটা আমি কিন্তু কোনোভাবে রুল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। যারা মনে করেন হাসিনাকে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দেওয়ার পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে একটা ছোট্ট স্টেটমেন্ট দেওয়া হলো, এটা দেখে অনেকেই খুব বিগলিত যে ভারত বেশ নমনীয় ভাবে কথাবার্তা বলছে, ভারত এখন বাংলাদেশকে সমীহ করে। হাসিনার বিচারের ব্যাপারে তারা কোনোই কথা বলেনি, শুধু বলেছে যে তারা জানে এই হাসিনার বিচার নিয়ে কি হয়েছে, তবে এটা নিয়ে কোনো মন্তব্য করেনি। বলছে আমরা বাংলাদেশের সঙ্গে উন্নত সম্পর্ক চাই, বাংলাদেশের মানুষ যাতে ভালোভাবে থাকে, দেশে উন্নতি হোক, উন্নয়ন হোক, ভালো গভর্নেন্স থাকুক, গণতন্ত্র থাকুক, এগুলো আমরা চাই। ভারত 2 প্যারাগ্রাফের ছোট্ট একটা রিয়াকশন দেখিয়েছে। অনেকে মনে করেছে ভারত তো ইউনূস সরকারকে একচোট নেবে, যে হ্যাঁ কেন হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়া হলো, ভারত এটা সহ্য করবে না, ভারত হাসিনাকে শেল্টার দিয়েছে, হাসিনা ভারতের একজন প্রিয় ব্যক্তি। এই ধরনের কোনো কথার আভাস আমরা ভারতীয় সরকারের কাছে পাইনি। এবং বুধবারে বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশ সরকারের ডক্টর খলিলুর রহমান অজিত দোভালের নিমন্ত্রণে দিল্লিতে গেলেন, এবং দিল্লি সেদিনই তার অনেক কথাবার্তা হলো না। উনি বোধহয় মঙ্গলবারই গিয়েছিলেন। মঙ্গলবারে গিয়ে তারপরে অনেক কথাবার্তা বলেছেন অজিত দোভালের সঙ্গে। আমি কিন্তু এটার ঘোর বিরোধী ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদের গত দুটো অনুষ্ঠানে বলেছি যে এপ্রিল মাসে বিমস্টেকের কনফারেন্সে ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী যে ভাষায় কথা বলেছেন, এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল যে ভাষায় ডক্টর খলিলুর রহমানকে কথা বলেছেন, তাতে বাংলাদেশের আত্মমর্যাদা সম্পন্ন হলেই তারা বাংলাদেশি কোনো প্রতিনিধিকে সরকারিভাবে অজিত দোভালের কাছে পাঠাতো না। তবে অজিত দোভালের সঙ্গে দেখা করতে গেলেন খলিলুর রহমান সরকারিভাবে, কিন্তু সেখানে তিনি হাসিনাকে প্রত্যাবর্তন করার ব্যাপারে, বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো আলাপ আলোচনা করেছেন এ কথা উল্লেখ করা হয়নি।
কিন্তু আমরা জানি খলিলুর রহমান দিল্লিতে গিয়েছিলেন হাসিনার ব্যাপারে কথা বলার জন্য, এবং অনেক নাটক হয়েছে। আমি মোদ্দা কথা আপনাদের বলে দেই, মোদী সরকার ইউনূস সরকারের সঙ্গে দর কষাকষি করছে, এই কাজ করলে আমরা হাসিনাকে এবং তার সহযোগী যারা ভারতে যারা এখন ভারতের আশ্রয়ে যারা আছে, আওয়ামী লীগের মন্ত্রী নেতৃবৃন্দ কয়েক শত, তাদেরকে তারা ফেরত পাঠাবে বিচারের জন্য। হাসিনার ফাঁসি হয়েছে এটা নিয়ে তাদের কোনো বাংলাদেশ অভ্যন্তরীণ ব্যাপার, তারা কোনো মন্তব্য করছে না। খুব ভালো শোনায় কথাগুলো, এবং যে আলোচনাটা হয়েছে তাতে মনে হচ্ছে ভারত হাসিনাকে ফেরত পাঠালেও পাঠাতে পারে। এখন আমি বিবিসির একটা রিপোর্ট 20 নভেম্বরের বিবিসি বাংলা যেটা বলছেন, আসিফ নজরুলকে কোট করে বলেছেন, বিবিসি বলছে আসিফ নজরুল বলেছেন হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আবার বাংলাদেশ সরকার চিঠি দেবে, ফরমালি আরেকবার তারা আনুষ্ঠানিকভাবে ভারতকে জানাবে হাসিনাকে যেন ফেরত দেওয়া হয়। ডিসেম্বর মাসে একটা চিঠি দেওয়া হয়েছিল, ভারত সে চিঠির অ্যাকনোলজি করেনি, উত্তর দেওয়া তো দূরের কথা, ভারত কোনো পাত্তাও দেয়নি। আসিফ নজরুল বলেছেন ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে বাংলাদেশ ভারতের এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি শত্রুতামূলক বলে গণ্য করবে। বেশ কঠিন কথা, হাসিনাকে ফেরত দাও, নইলে আমরা আর তোমাদের সঙ্গে বন্ধুত্ব রাখবো না। এবং বুধবার 19 তারিখে অজিত দোভালের সাথে দিল্লিতে খলিলুর রহমানের সাক্ষাৎ হয়েছে। হাসিনাকে প্রত্যাবর্তন করার বিষয়ে আলাপ হয়েছে কিনা এটা নিয়ে দু ধরনের কথা শোনা যাচ্ছে। তবে যেটা আমরা শুনতে পাই যে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের কি কথা হয়েছে, মূলত বাংলাদেশের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব ও হিন্দু নাগরিকদের নাকি আক্রমণ করা হয়েছে ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে, এই পুরনো অভিযোগ। 2024 জুলাই মাসে যেটা আমরা শুনে আসছি, অগাস্ট মাস থেকে, যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, তাদের হত্যা করা হয়েছে ইত্যাদি, তারা আক্রান্ত, এই কথাগুলো ভারত আবার বলছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করছো তোমরা, বাংলাদেশের লোকদের ভারত বিরোধী মনোভাব উস্কে দেওয়া হচ্ছে এবং হিন্দু নাগরিকদের আক্রান্ত করা হচ্ছে। এবং তারা আরো বলেছে চীনের ব্যাপারে বলেছে, চীনের সঙ্গে চীনকে এই যে লালমনিরহাটে এয়ার বেস বানাতে দেয়া হচ্ছে এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো 7 সিস্টার্স এর আশেপাশে চীনাদের আনাগোনা বাংলাদেশের ভূমিতে, এটা ভারত আপত্তি করেছে এবং বলছে ভারত বাংলাদেশ এবং চীন সমন্বিতভাবে তারা ড্রোন তৈরি করবে এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে ইত্যাদি নাকি আলোচনা হয়েছে, এগুলো জানা যায়। হাসিনার ব্যাপারে কোনো আলাপ হয়েছে অফিসিয়ালি জানা যায় না, অফিসিয়ালি বিবিসিও বলছে এই ব্যাপারে কোনো আলাপ হয়েছে বলে আমরা জানি না। তবে আমি একজন প্রখ্যাত বিশ্লেষকের মত এখানে তুলে ধরছি। এই বিশ্লেষক বলছেন, গোপন সূত্রে যে তথ্যগুলো উনি পেয়েছেন, মোদী সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে নীতিগতভাবে নাকি একমত পোষণ করছে। তবে একমত পোষণ করলেও এজন্য অনেকগুলো কঠোর শর্ত জুড়ে দিয়েছে। এই কাজ করলে আমরা হাসিনা ও তার সহযোগীদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। এখন বাংলাদেশ কি এই শর্তগুলো মেনে নিতে পারবে? এটা একটা $1 বিলিয়ন কোয়েশ্চেন। যাই হোক, অনেকেই খলিলুর রহমানকে তুলনা করছেন মঈনুদ্দিন আহমদের সাথে, জেনারেল মঈনুদ্দিন আহমদের সাথে, যিনি একটু ভারতপন্থী ছিলেন। আমি অবশ্য সেটা মনে করি না। খলিলুর রহমানের এই সফর কি কূটনৈতিক সফর ছিল, নাকি তার সাথে অজিত দোভালের যে আলোচনা হয়েছে সেটা নিয়ম মাফিক কূটনীতি ছাড়িয়ে গেছে, মানে ডিপ্লোমেসি ছাড়া সেখানে আরো অনেক কথা হয়েছে যেগুলো ডিপ্লোমেটরা বলেন না, অনেক খোলামেলা আলোচনা হয়েছে। এটা করে ইউনূস সরকার বুঝাতে চাইছেন যে খলিলুর রহমানের ভারত যাওয়া অপরিহার্য ছিল, দরকারি ছিল। আমি তা মনে করি না। কেন মনে করি না সেটা বলবো। অনেকেই বলছেন তাদের আলোচনা ছিল এ কেয়ারফুল এক্সচেঞ্জ অফ পজিশনস এন্ড এক্সপেকটেশনস, মানে এটা ছিল নীরব তবে গুরুত্বপূর্ণ আলোচনা। তবে এখানে অনেক কেয়ারফুলি, তারা সাবধানতার সঙ্গে অনেকগুলো তাদের যে পজিশনস, তারা কি চান এবং কি চান না, তারা কি আশা করেন এবং কি আশা করেন না পরস্পরের কাছে, এই নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে, এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন হয়েছে। তাই এটাকে অনেকে বলছে কোয়েট বাট সিগনিফিকেন্ট ডিসকাশন, নীরব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দিল্লির প্রস্তাবের প্যাকেজে কি ছিল, তারা কি কি প্রস্তাব বাংলাদেশে দিয়েছে, এগুলো আমরা জানি সম্পূর্ণ নতুন কিছু নয়। এবং হাসিনার আমলে যে সুযোগ সুবিধাগুলো ভারত
বাগিয়ে নিয়েছে বাংলাদেশের কাছে, সেগুলোকে আবার ঝালাই করে আরো শক্তিশালী করে ভারত বাংলাদেশে আরো জেঁকে বসতে চায়। এটাই তাদের আলোচনার মুখ্য বিষয়। যেগুলো ভারত আগে বেসরকারি ভাবে জানিয়েছিল, এইবার তারা সেগুলো সরকারি ভাবে বাংলাদেশের প্রতিনিধি সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমানের কাছে বলল। তবে ঢাকার উত্তরও ছিল বেশ দৃঢ় ও স্পষ্ট। খলিলুর রহমান এখানে একটা ভালো ভূমিকা পালন করেছেন। খলিলুর রহমান নাকি বলেছেন, আওয়ামী লীগ এখন একটা The Awami League is dead to us. আমাদের কাছে আওয়ামী লীগ মৃত, মরে গেছে। And there is no option for হাসিনা। হাসিনার কোনো কিছু করার বা বলার কোনো অপশন আমাদের কাছে নেই। হাসিনা এটা বললে আমরা রাজি হব, হাসিনা এটা করলে হাসিনা রাজি হবে। হাসিনা যেমন বলেছে এবং তাকে উকিল দেয়া হোক, ভালোভাবে ডিফেন্ড করতে দেয়া হোক, এই ধরনের কথাগুলো যে হাসিনা বলেছে, আসল খবর যেটা ভেতরে হাসিনার ব্যাপারে যে আলোচনা হয়েছে সেটা এখনো প্রতীয়মান। তবে ভারতের প্রতিক্রিয়া ছিল খুবই নিয়ন্ত্রিত এবং অনেকটা পজিটিভ। ভারত যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করার জন্য উদ্গ্রীব। হাসিনার ব্যাপারে তারা খুবই নমনীয়, যেন বাংলাদেশ ভালোভাবে চাইলেই দিল্লি হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিয়ে দেবে। এবং ভারত বলেছে যে, নয়াদিল্লি বলছে যে আমরা ভারতকে হাসিনা ও আওয়ামী লীগারদের সহযোগীদের রক্ষক হিসেবে দেখতে চাই না। আমরা আমাদের হাসিনা বা তার দলের লোকজনদের প্রতি, যারা মন্ত্রীরা এবং যে দলের লোক নেতৃবৃন্দ যারা ভারতে আশ্রয় নিয়েছে, হাসিনার আত্মীয় স্বজন সহ সবাই, তাদের ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই এবং আমরা তাদের রক্ষক, তাদেরকে আমরা এখানে বসিয়ে রেখেছি, রক্ষা করছি, এটা কিন্তু ঠিক না। মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই কথাটা ভারত আবার জানিয়ে দিল। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো হাসিনার প্রত্যাবর্তন ব্যাপারটা আলোচিত হয়েছে, যে তাকে ফেরত দেওয়া হবে। তবে ভারত তাকে বিনামূল্যে বাংলাদেশের হাতে তুলে দেবে না, এটাই আলোচনার মূল বিষয়। বলছে এক্সট্রাডিশন ইজ অন দ্য টেবল বাট নট ফর ফ্রি। হাসিনার ফেরত যাওয়া আমরা টেবিলের উপরে আলোচনার জন্য রেখেছি, তবে বিনামূল্যে না, বিনা পয়সা আমরা হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবো না। তাদের শর্তগুলো মানলে তখন তারা হাসিনাকে পাঠাবে বলে তারা সিদ্ধান্ত নিতে পারে। ভারত অনেকগুলো শর্ত সাপেক্ষে হাসিনা ও তার সহযোগীদের যারা ভারতে আশ্রয় গ্রহণ করেছে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হয়েছে বলে শোনা যায়। তবে শর্ত অনেক। 1 নম্বর শর্ত কি, বাংলাদেশকে ভারতের জন্য দুটো অর্থনৈতিক জোন বা ইকোনমিক জোন বানাতে হবে, যে ভারতের এক্সপোর্ট প্রমোশন জোনের মতো ভারতীয়রা এখানে এসে এখান থেকে মালপত্র তৈরি করবে এবং বিদেশে রপ্তানি করবে, তারা ইনভেস্ট করবে। ইকোনমিক জোন এক্সক্লুসিভলি ফর ইন্ডিয়া থাকতে হবে 2টা বাংলাদেশের ভিতরে, এবং তাদেরকে ব্যবসা বাণিজ্যে বিশেষ সুবিধা দিতে হবে, বিশেষ সুবিধা। 2 নম্বর, ভারত বাংলাদেশের ভিতরে বর্ধিত কূটনৈতিক কাঠামো, মানে তারা আরো কনসুলেট খুলবে, আরো ভারতীয় নাগরিক এখানে আনবে, এটাই মোদ্দা কথা, যে বাংলাদেশের ভেতরে তারা আরো ভারতীয়দের ঢোকাতে চাইছে কূটনীতির নামে, ডিপ্লোমেসির নামে, কূটনৈতিক সম্পর্কের নামে। 3 নম্বর, ট্রানজিট এবং করিডোর সুবিধা বর্ধিত করতে হবে, যেগুলো হাসিনা দিয়েছে সেগুলো রাখতে হবে এবং আরো তারা দাবি করছে ট্রানজিট দিতে হবে, করিডোর দিতে হবে, সুবিধা ইত্যাদি। 4 নম্বর হচ্ছে ওয়াইড স্প্রেড কমিউনিকেশন কানেক্টিভিটি, মানে বিস্তৃত যোগাযোগ কানেক্টিভিটি অ্যান্ড কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টস থাকতে হবে, ব্যবসার সুযোগ সুবিধা। আমি বহুবার বলেছি, পৃথিবীর যত যুদ্ধ এবং যত কূটনৈতিক সম্পর্ক সবই মূলত ব্যবসা বাণিজ্যের জন্য। মানে কে কোথা থেকে র ম্যাটেরিয়াল আনবে, মার্কেট অ্যান্ড সোর্সেস র ম্যাটেরিয়াল এবং কন্ট্রোল, কে বিক্রি করবে, মার্কেট কার এবং র ম্যাটেরিয়াল কার, এটা নিয়ে পৃথিবীতে ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধ হয়েছে। অন্য কোনো কারণে এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করে না। এখানে ভারত কূটনৈতিকভাবে চাপ দিচ্ছে তাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য, এবং ওই কমিউনিকেশন কানেক্টিভিটি বাড়াতে হবে এবং কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টস আরো বৃদ্ধি করতে হবে, এবং বর্ধিত কূটনৈতিক সুবিধা মানে কাঠামো, মানে ভারতের অনেক বেশি ডিপ্লোম্যাট বাংলাদেশে আসবে। ঢাকা হাসিনাকে ফেরত পেতে এসব শর্তে রাজি হবে কিনা সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে এটা শর্ত নয়, আমাদের প্রশ্ন যে এতগুলো শর্ত দিয়েছে ভারত, বাংলাদেশ সরকার কি
এই সমস্ত শর্ত মেনে নিয়ে রাজি হবে হাসিনাকে ফেরত আনতে। তবে যেটা আমরা ভুলে যাই, ইউনূস সরকারের এ ধরনের কোনো অধিকার নেই, ক্ষমতা নেই, এটা ভারতও খুব ভালো করে জানে। তাই ভারত বলেছে এই আলোচনা তো এখন আমরা শুরু করেছি ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে, পরে যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে, সেটা যদি ভারত বান্ধব একটা সরকার হয়, তাহলে আমরা হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে আলোচনা করব। তার মানে শর্ত জুড়ে দিয়েছে, বাংলাদেশের নির্বাচনের পরে একটা ভারত বন্ধু সরকার বানাতে হবে বাংলাদেশকে। এবং ভারত বাংলাদেশের যে চীনের বর্ধিত প্রভাব, চীনের উপস্থিতি, এগুলোতে তারা খুবই উদ্বিগ্ন। খলিলুর রহমান যদিও ভারতকে বলেছে চীনের লালমনিরহাটের এয়ারবেস এবং ওখানে তিস্তা প্রকল্পের উন্নয়নের কার্যকলাপ নিয়ে ভারতকে উদ্বিগ্ন হবার মতো কারণ নেই। তিনি আশ্বস্ত করেছেন ভারতকে যে আমরা চীনকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে দেব না। তবে এত কিছুর পরেও ভারতের টোন ছিল খুব সফট, খুব নরম। ভারতকে বেশ নমনীয় ও সৌজন্যমূলক মনে হয়েছে, রেগে যায়নি। হ্যাঁ, তোমরা এটা করবে, যেটা বিমস্টেকের কনফারেন্স ব্যাংককে কিন্তু মোদি এবং অজিত দোভাল, ডক্টর ইউনূস এবং পরে অজিত দোভাল খলিলুর রহমানকে বলেছে, সাবধান হয়ে যাও, তোমরা এরকম করবে না, এরকম করলে তোমাদের প্রতি কিন্তু সব আমাদের অনেক রাগ, তোমরাই বেশি সাফার করবে। বাংলাদেশ হুমকি দিচ্ছে, তোমরা আমাদের কথা শোনো, নইলে তোমাদের খুব মুশকিল হয়ে যাবে, অসুবিধায় পড়ে যাবে। কিন্তু এইবার খুবই নমনীয়, ভদ্রভাবে কথাবার্তা বলছে। ভারতের এই ভদ্রতাকে যদি কেউ ভারতের দুর্বলতা মনে করেন, যেটা বাংলাদেশের অনেকে মনে করে ভারত এখন বেশ আমাদের বন্ধু হতে চায়, আদৌ নয়। ভারত হাসিনাকে ফেরতে দিতে চায় না, বাংলাদেশের সঙ্গে কোনো ভালো সম্পর্ক করতে চায় না। ভারত বাংলাদেশকে একটা কলোনি হিসাবে রাখতে চায়, ট্রানজিট এবং তাদেরকে করিডোর দিতে হবে, তাদেরকে ইকোনমিক জোন বানিয়ে দিতে হবে। এগুলো করার পরেও শেষ দিকে বলছে ফেব্রুয়ারি মাসের ভিতরে হাসিনাকে ফেরত পাঠিয়ে দেওয়ার আরো আলোচনা করবে, একথা কিন্তু ভারত বলেনি। ভারত বলেছে যে আমরা চাই বাংলাদেশের নির্বাচনের আগে যেন ভারত বাংলাদেশের ভিতরে কোনো, তবে একটা দিক খুব পজিটিভ, ভারত এই প্রথমবারের মতো 2024-এর বৈপ্লবিক পরিবর্তন যেটা বাংলাদেশে হয়েছে, ইউনূস সরকার ক্ষমতায় আসলো, হাসিনা পালিয়ে গেল, সেটাকে তারা একটা বৈপ্লবিক পরিবর্তন বলে মেনে নিয়েছে। যে ভারতের অনেক অ্যানালিস্টই বলছেন যে হাসিনা যে খুন করেছে, লুট করেছে, এতে কোনো সন্দেহ নেই। জিন্দাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর রাধা দত্ত উনি পর্যন্ত বলেছেন যে হ্যাঁ, 1400 মানুষ জাতিসংঘ বলছে হাসিনার পুলিশ আর্মি হত্যা করেছে। এই ব্যাপারে তারা কিন্তু রাগ ঢাক করছে না এবং বলছে বৈপ্লবিক একটা পরিবর্তন হয়েছে। হাসিনা খুবই আনপপুলার ছিল, তার আনপপুলারিটির জন্য তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তবে ভদ্র ব্যবহারের পরে ভারত আবার স্ক্রু টাইট দিচ্ছে, বলছে এই ডক্টর ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনই আমরা চাই 5 জন প্রভাবশালী আওয়ামী নেতাকে এই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত, পুনঃপ্রতিষ্ঠিত দেখতে চায়। এই 5 জন নেতাকে সেটা আমরা জানি না, তবে আওয়ামী লীগের 5 নেতাকে ইউনূস সরকারের আমলে বাংলাদেশে বিশেষভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, একেবারে নগ্ন হস্তক্ষেপ, এটা আমরা মানব কেন? ঢাকা এই বিষয়ে কি করবে বলা যাচ্ছে না। ইউনূস সরকার এই 5 জন আওয়ামী লীগারকে এনে এখানে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে তাদের কথাবার্তা শুনে কাজ করবেন কিনা, আমার মনে হয় না। সেটা করলে ইউনূস সরকার আরো জনগণের সমর্থন হারাবে। তবে যেটা বললাম, ভারত বাংলাদেশ আলোচনা ইউনূস সরকারের আমলেই শেষ হবে না, নির্বাচিত সরকারের সাথে আলোচনা চলবে এবং সে সরকারকে ভারত বন্ধু একটা সরকার হতে হবে এবং নির্বাচিত সরকারের সাথে ভারত নমনীয় ভাষায় কথা বলবে এমন কোন নিশ্চয়তা নাই কিন্তু। এবং যারা মনে করেন ভারত নমনীয় হয়েছে, ভদ্রভাবে কথাবার্তা বলেছে, তারা হাসিনাকে ফেরত পাঠিয়ে দেবে, এগুলো অতিরঞ্জিত দুরাশা, অতিরিক্ত আশা করা। এই ধরনের আশা করার কিছু নেই। ভারত ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশ যদি হাসিনাকে যে ফেরত চায়, বলছে আমরা ফেরত দেবো, এই কাজগুলো করো, তারা জানে বাংলাদেশ এই কাজগুলো করবেও না, হাসিনাকে ফেরত দেবে না। তবে তাদের সত্য ইচ্ছা, বাংলাদেশের ভিতরে অর্থনৈতিক ভাবে তারা ঘাঁটি বানাতে চায়, ফ্রি মার্কেট করতে চায়, ফ্রি ইকোনমিক জোন বানাতে চায়, সুযোগ সুবিধা চায়, এবং এগুলো পাওয়ার পরে যে তারা হাসিনাকে ফেরত দেবে এ ধরনের কোনো গ্যারান্টি কিন্তু ভারত দিচ্ছে না। দূতাবাসে বৃদ্ধি করতে চায়,
শেষ বেশ যেখানে আমরা আসছি, ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বন্ধু হবার ভারতের কোনো ইচ্ছা নেই, হাসিনাকে ছেড়ে দেওয়ারও কোনো ইচ্ছা নেই। তারা বাংলাদেশকে বাজিয়ে দেখলো এবং খলিলুর রহমান সাহেব গেলেন, কঠোর কথাবার্তা বললেন, এতে আমরা তাকে হাততালি দিচ্ছি। কিন্তু ওখানে গিয়ে তো উনি নাকে খত দিয়ে তিনি দিল্লিতে গেলেন, এবং যে দিল্লি তাকে অপমানিত করলো, ডক্টর ইউনূসকে অপমানিত করলো। আমি মনে করি ডক্টর ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই যে খলিলুর রহমানের এই যে সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে তিনি যে কাজটা করলেন, তার হয়তো মানা করার অবকাশ ছিল না। ইউনূস সাহেব বলেছেন, তাকে ফরেন মিনিস্ট্রি বলেছে, তাকে যেতে হয়েছে। তবে এতে বাংলাদেশের কোনো গৌরব বৃদ্ধি হয়নি। আমাদের ভারতের কাছে আমরা কিছু পেয়ে যাব, এই ধরনের আশা কিন্তু একটা দুরাশা বলেই। সবাইকে আমি আমার দর্শক, যে জামাত ইসলামী 10 বছর আগেও পালিয়ে থাকতো, যে আমিরে জামাত এমন সময় গিয়েছে, আমি জেনে শুনে বলছি, জুমার নামাজ পড়তে যেতে পারেনি। বিশেষ করে মকবুল আহমেদের ক্ষেত্রে হয়েছে, জুমার নামাজ পড়তে যেতে পারতো না শিবিরের বড় বড় নেতারা। কেন? লোকজন, গোয়েন্দা সংস্থা জেনে যাবে যে অমুক জায়গায় শিবির সভাপতি থাকে, অমুক জায়গায় জামাতের আমির থাকে। এক এক সময় এক এক জেলায়, বছরে 8 বার বাসা পরিবর্তন করো, মাসে 9 বার ফ্ল্যাট চেঞ্জ করো, অমুক তমুক জেলা চেঞ্জ করো, মোবাইল রাখো এক জেলায়, নিজে থাকো আর এক জেলায়। এই পরিস্থিতি ছিল। জামাত শিবিরের লোকজন কোথাও তার অবস্থান জানিয়ে চলাফেরা করতে পারতেন না। সংগঠনের লোকজন হয়তো বা জানতো, কিছু ড্রাইভার, কিছু ব্যক্তি হয়তো বা জানতো যে অমুক জায়গায় থাকেন, কিন্তু দ্যাট ওয়াজ ভেরি মাচ কনফিডেন্সিয়াল, বলা যেত না। সেখানে সেনাবাহিনী, পুলিশ, এরা তো দূর কি বাদ। সেই আমিরে জামাত, সেই জামাত এখন প্রেসিডেন্টের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, সেনা প্রধানের কাছে, এবং তারা যে সম্মান দেখায়, যে শ্রদ্ধা দেখায়, যে বড় চেয়ারে বসতে দেয়, এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে এনেছে। মানে মাটি থেকে আকাশে উঠিয়ে দিচ্ছেন আল্লাহ, আবার অনেককে আকাশ থেকে মাটিতে নামিয়ে দিচ্ছেন, যেমন আওয়ামী লীগকে। কি ছিল আওয়ামী লীগ? জামাতপন্থী আলেম ওলামারাই মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেরা তুলতে হতো। বাংলাদেশে যারা থাকতো, সে জামাত করুক আর বিএনপি করুক, বিশ্ববিদ্যালয়ের ভিসি হোক আর প্রফেসর হোক আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, আর আপনি যে চাকরি করেন, জাতির জনক শেখ মুজিব বলতে বাধ্য হতেন। আপনি সাংবাদিক হন, আমাদের মতো লোক হন, বাংলাদেশের মাটিতে আপনার আসতে হয়। বিদেশে থাকতাম, পরিবার দেশে, জাতির জনক, নইলে আপনার পরিবার থাকতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী, কি অবস্থা ছিল? সেই আকাশচুম্বী আওয়ামী লীগ মাটির সাথে ধসে গেছে। আল্লাহ কি পারেন? কি ঘটেছে? দর্শক, জামাত ইসলামী সমাজে তাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, মানুষ হিসেবে তাদের কোনো অধিকার ছিল না। জামাত ছিল 3rd ক্লাস হিউম্যান বিং এই রাষ্ট্রের কাছে। 2nd ক্লাস সিটিজেন কনসেপ্ট আছে ইউরোপের, এমনকি তুরস্ক আছে, 2nd ক্লাস সিটিজেনও না। জামাত ছিল 3rd ক্লাস সিটিজেন, অথবা নাগরিক মর্যাদাই তারা পেত না, তারা সিটিজেনই না। সেই জামাত এখন সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রামে একদম 1st ক্লাস অতিথির মর্যাদায় দাওয়াত পায়। সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে সেনাকুঞ্জে যারা দাওয়াত পায়, একদম রাষ্ট্রের মৌলিক জায়গায় যারা থাকে, এমনকি জামাত মন্ত্রী থাকা অবস্থায়ও 2001 থেকে 6 এত গুরুত্বের সাথে দাওয়াত পেত না, এখন যতটা গুরুত্বের সাথে দাওয়াত পায়। এর মানে সেনাবাহিনী, সরকার সবাই নিশ্চিতভাবে বিবেচনা করছে জামাত মেকমেন্ট করতে হবে, জামাত ক্ষমতায় যেতে পারে। অতএব এটা বিবেচনায় রেখেই তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে চেয়ারে যেতে হবে। ক্ষমতায় যেতেও পারে, নাও যেতে পারে, মিনিমাম তো বিরোধী দলে। আর এবার বিরোধী দলকে সামনে বার তো ক্ষমতায়, এবং সম্ভাবনা বেশি এবারই সরাসরি ক্ষমতায়, কারণ জনমত যে জামাতের পক্ষে, এটা তো তারাও দেখছে। এই জন্যে এই দৃশ্যগুলো জামাতের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধিকারী, এই দৃশ্যগুলো জামাতের জন্য সুক্রিয়াকারী। কি ঘটছে, কোন জায়গা থেকে, কোন পর্যায় থেকে, পালাতক অবস্থা থেকে জামাত ইসলামী কোথায় চলে গেছে? আমির জামাতের কি সম্মান, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমির জামাতের অংশগ্রহণ 21 নভেম্বর জুমাবার বিকাল 3টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেন। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ, সাবেক এমপি মাওলানা আব্দুল হালিম এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জামাত ইসলামীতে এহসানুল মাহবুব জুবায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এবং মহান দায়িত্ব পালন করছেন।
অনেকগুলো বিভাগ একা সামলাচ্ছে, এখন পুরো প্রেস সামলাচ্ছেন। আগে যেটা মতিউর রহমান আকান্ত একা সামলাতেন, সেটা এখন মতিউর রহমান আকান্ত মূলত কাজ করেন জুবাইর ভাইয়ের অধীনে, যুব বিভাগ সামলান। আরো নানান স্পেশাল অ্যাসাইনমেন্ট আমিরে জামাতের পক্ষ থেকে জুবাইর ভাই সামলান। অসাধারণ ব্যক্তিত্ব এবং এতটাই ব্যস্ত, এতটাই দায়িত্ব পালন করেন। অনেকে বলেন যে আমিরে জামাতের এলাকার ছেলে স্পেশাল গুরুত্ব পান না। স্পেশাল গুরুত্ব পাওয়ার কারণে তো এখন এমপি নমিনেশনই পান না, নমিনেশন পাননি, মানে নমিনেশন দেয়নি। কি জন্য দেয়নি? যে পুরো বাংলাদেশে তাকে দৌড়াতে হবে, সংগঠন চালাতে হবে কয়েকজনকে, সবাই তো আর ব্যক্তিগতভাবে নির্বাচন নিয়ে থাকলে হবে না। তো জুবাইর ভাই, আলম শামসুল ইসলাম, এদিকে মাওলানা আব্দুল হালিম, এদিকে মাওলানা এটিএম মাসুম, এরা কোনো নির্বাচন করবে না। সংবাদ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, 3 বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিক সহ দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকার উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কি সুন্দর দৃশ্য! বাংলাদেশের রাষ্ট্রে এমন কোনো গুরুত্বপূর্ণ উইং ইউনিট, এমন কোনো কাঠামোর লোক নাই যার সাথে আমিরে জামাত শুভেচ্ছা বিনিময় করেন না। দর্শক, আপনারা জানেন যে জুমার দিন ভূমিকম্প হয়ে গেছে। জামাত ইসলামী ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের কারণে গভীর শোক প্রকাশ করছে। মানে আমিরে জামাতের কোনো কাজ আটকে থাকে না। সেনাকুঞ্জে যাওয়া, ভূমিকম্পের জন্য শোক প্রকাশ করা এবং এই প্রোগ্রাম শেষ করে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার প্রোগ্রামে যাওয়া, নেসারাবাদের প্রোগ্রামে যাওয়া, সব কাজ করে। এবং জামাত এরই মধ্যে আর একটা স্মার্ট পলিটিক্স করছে, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। জামাত ইসলামের মহিলা বিভাগ একটা প্রতিবাদ জানিয়েছে। এই ফিমেল উইংকেও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গতিশীল করছেন। এটা আমিরে জামাতকে নিয়ে যেহেতু আলোচনা করছি, আমিরে জামাতের নির্দেশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সদস্য উম্মে ও সোহাতুর রাফিয়ার ময়মনসিংহস্থ বাসায় গভীর রাতে হাতবোমা নিক্ষেপ, দাহ্য পদার্থ ছিটিয়ে অগ্নিসংযোগের চেষ্টা এবং তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শনে ঘৃণ্য ঘটনায় জামাত ইসলামীর মহিলা বিভাগ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু একটি পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলেনি, বরং দেশের সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে গভীর প্রশ্নের সৃষ্টি করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শান্তিপ্রিয় শিক্ষার্থী, নারী ও সাধারণ নাগরিকদের উপর এই ধরনের হামলা সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়। জামাত ইসলামী মহিলা বিভাগ এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং রাফিয়া ও তার পরিবারের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা প্রকাশ করছে, বিভিন্ন দাবিতে উত্থাপন করছে। দর্শক, আমিরে জামাত এই মুহূর্তে রাষ্ট্রনায়ক সুলভ ভূমিকা পালন করা শুরু করে দিয়েছে। বাংলাদেশের সামনে অত্যন্ত ভয়াবহ আরেকটি বিপর্যয় খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঘটে যেতে পারে আরেকটি ভয়াবহতম ভূমিকম্প। আজ যখন আমি আপনাদের সামনে এই ভিডিওটি করছি, 21 নভেম্বর 2025, আজকের দিনে ঠিক সকাল 10:38 বাংলাদেশে 5.7 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে প্রায় 10 জনের মতো নিহত হয়েছে এবং 100 জনের মতো আহত হয়েছে। আর বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থাপনা, বাড়ি ঘর, বিভিন্ন কালভার্ট এগুলো হেলে পড়েছে, কোনোটা ফেটে গেছে, কোনো জায়গায় রাস্তা ফেটে গেছে, এই মোটামুটি অবস্থা। তো এই ভূমিকম্পের সময় আমি ব্যক্তিগতভাবে ওই সময় আমি আমার বাচ্চাকে সাথে করে নিয়ে বাথরুমে ছিলাম। আমার বাচ্চাকে ঘুম থেকে তুলে, ছোট বাচ্চা 6 বছর বয়স, ঘুম থেকে তুলে তার হাত মুখ ধুইয়ে সবেমাত্র তার কুলি করাচ্ছি, মুখে পানি দিয়ে কুলি করাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল যে আমার মাথা ঘুরছে। তো আমার মাঝে মাঝে এরকম হয়, প্রেশারে যদি একটু প্রবলেম হয়, আমি তখন চিন্তা করলাম যে তাহলে কি আমার প্রেশারে ঝামেলা হয়ে গেল কিনা, মাথা ঘুরছে কিনা। আমি বাথরুমের একটা দেয়াল এক হাত দিয়ে, ডান হাত দিয়ে ধরে আমি ঠিক সেই মুহূর্তে দেখলাম যে অত্যন্ত জোরে ঝাঁকুনি দিল। আমি তখন বুঝলাম যে এটি ভূমিকম্প হচ্ছে। আমি সাথে সাথে দোয়া কালমা যতটুকু পারি সেটুকু পড়তে শুরু করলাম আমার বাচ্চাটাকে কোলের সাথে মিশাইয়ে। বাচ্চা তখন বুঝতে পেরেছে যে কোনো বিপদ হয়তো হয়েছে। তিনি বাচ্চাটা কান্না করতে যাবে, কিন্তু আমি তাকে খুব কোলের সাথে জোরে করে চেপে ধরে বলছি, আপু ভয় নেই, এরকম। তো এই যে অবস্থা, এটি কিন্তু সবেমাত্র 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। তাতেই যদি এই অবস্থা হয়, আরো ভয়ঙ্কর বিপদের খবর আমাদেরকে জানালেন বুয়েটের একজন ভূমিকম্প বিশেষজ্ঞ ডাক্তার মেহেদি হাসান আনসারি। তিনি জানালেন প্রতি 100 থেকে 125 বছর পর পর 7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং 250 থেকে 300 বছর পর পর 8 মাত্রার ভূমিকম্প হয়ে থাকে। এটি ঐতিহাসিক তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু তিনি এই কথাটি বলেছেন। তো এই হিসাব করলে আমরা যেটি আরেকটি তথ্য আমাদের কাছে আসে, সেটি হচ্ছে 1869 সালে 7.6 মাত্রার কাসার ভূমিকম্প এই এলাকায় অনুভূত হয়। 1885 সালে 7.1 মাত্রার বেঙ্গল ভূমিকম্প এই ভারতীয় উপমহাদেশে আঘাত হানে। এরপর 1897 সালে 8.1 মাত্রার গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প
এই উপমহাদেশে আঘাত হানে। আর সর্বশেষ 1918 সালে 7.6 মাত্রার শ্রীমঙ্গল ভূমিকম্প এই উপমহাদেশে আঘাত হানে। এই যে ঐতিহাসিক তথ্য, এই ঐতিহাসিক তথ্যের আলোকে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।